তো আমরা বলেছিলাম ইলেকট্রনের মুভমেন্ট হয় হ্যাঁ একটা ডিরেকশন বরাবর, যে ইলেকট্রিক চার্জের মুভমেন্ট সেটাই কারেন্ট, তাই তো বলেছিলাম। তো এই ইলেকট্রন গুলো মুভ করতে হলে একটা কন্ডাক্টর বরাবর একটা পার্টিকুলার একটা ডিরেকশন লাগে, হ্যাঁ। কিন্তু যখন এই পার্টিকুলার ডিরেকশন বরাবর যেতে হয় সেখানে তো কিছু এনার্জি লাগে, হ্যাঁ কি বলো? আমার কথা কি বোঝা যায়, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। হ্যাঁ, রেসপন্স না করলে বুঝবো কি করে? আমি বলতে চাচ্ছিলাম যে এই যে কারেন্টটা ফ্লো করে এর জন্য তো একটা এনার্জির প্রয়োজন হয় না কারেন্টটা উৎপাদন করার জন্য? ভোল্টেজ। হ্যাঁ, কিছু ওয়ার্ক বা কিছু এনার্জি ট্রান্সফার হয়, আর এইটাকে আমরা যাকে বলি এক্সটার্নাল ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ বলি, এক্সটার্নাল ইলেকট্রোমোটিভ ফোর্স, যাকে টিপিক্যালি আমরা অনেক ক্ষেত্রে ব্যাটারিও বলতে পারি। আমরা একটা ব্যাটারি থেকে এর আগের দিন বুঝেছিলাম না একটা বাল্ব জ্বলে, তাহলে এই ব্যাটারিতে কিছু এনার্জি আমরা বাল্বে ট্রান্সফার করতে, তাই তো? আর এটাই বলতে পারা হচ্ছে যে ভোল্টেজ বা পটেনশিয়াল ডিফারেন্স। আসলে ব্যাটারির ভিতরে কিভাবে আবার কাজ করে সেটা তোমরা বোধহয় অন্য ইন্টারমিডিয়েট বা তার আগেও পড়েছো, মনে আছে কিনা জানি না। একটা ব্যাটারি কিভাবে কাজ করে, ড্রাইসেল ব্যাটারি কিভাবে কাজ করে, সেখানে কিভাবে পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়। এখানে বলা হচ্ছে যে ভোল্টেজ অর পটেনশিয়াল ডিফারেন্স। তো এই ভোল্টেজ যেভাবে তুমি বিদ্যুৎ কিভাবে উৎপন্ন হয় তোমরা এগুলো কখনো মানে দেখেছো? আচ্ছা, তোমাদের ভিতরে কেউ কি এই স্লাইডের উপরে দাগ দিচ্ছ মার্কার দিয়ে? এটা করো না, সবুজ দাগ দিচ্ছ স্লাইডের উপরে, বুঝতে পারছো? স্যার ও মেবি বুঝতেছে না ব্যাপারটা। বুঝতেছে না, কিন্তু স্লাইডের উপর দাগ দিচ্ছে কেন? তাহলে তো তোমাদের অন্য দেখতে সমস্যা হচ্ছে না? দেখো এই যে নিচের ফিগারের নিচে একটা দাগ এসছে সবুজ। জি স্যার। হ্যাঁ, তো তোমরা তো অনেকেই আছো এখানে, কিন্তু তোমাদের আওয়াজ শুনে মনে হচ্ছে তোমরা একজনও নাই। হ্যাঁ, আছি স্যার, সমস্যা নেই। স্যার আছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো না একটু রেসপন্স না করলে আমি তো তোমাদের সাথে কমিউনিকেট করতে পারছি না, ফিজিক্যালি তো দেখা যাচ্ছে না যেহেতু। স্যার আছি। আচ্ছা, এখন যেটা আমি বলছিলাম যে তাহলে একটা পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজের প্রয়োজন হচ্ছে। তো এই পটেনশিয়াল ডিফারেন্সের বিষয়টা তোমরা জানো কিনা, এই যে দুটো টার্মিনাল থাকতে হয়, হ্যাঁ, একটা টার্মিনালে হাই ভোল্টেজ থাকতে হয়, একটা টার্মিনালে লো ভোল্টেজ থাকতে হয়। দ্য ডিফারেন্স বিটুইন দিস টু পয়েন্ট ইজ দ্য পটেনশিয়াল ডিফারেন্স। তো বোঝা যায়? দেখো আমি একটা ইকুয়েশন লিখেছি, VAB ম্যাথমেটিক্যালি বাই DW বাই DQ। দ্যাট মিন্স DW হচ্ছে ওইখানে কতটুকু পরিমাণ এনার্জি আছে, আর Q হচ্ছে কতটুকু চার্জ আছে। এই চার্জ কতটুকু মুভমেন্ট করতে পারছে তার উপর নির্ভর করছে এনার্জিটা কতটুকু আছে, এবং এই চার্জের মুভমেন্ট যতটুকু এনার্জির মাধ্যমে হচ্ছে সেটা যে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাচ্ছে, তার মানে টার্মিনাল যদি এ থেকে বি তে যায় তাহলে এই যে ডিফারেন্সটা তৈরি হবে সেটাই হবে পটেনশিয়াল ডিফারেন্স। এই কথাটা বোঝা গেছে কিনা সেটা বল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টার্ম লাগবে, পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ। ভোল্টেজের আরেক নাম পটেনশিয়াল ডিফারেন্স। এখানে A এবং B is the two terminal where dW is the energy of that element and dQ is the charge of that element is flow from terminal A to B, and that's the voltage arise or voltage drop or voltage rise. That means is the voltage or potential difference. দেখো, voltage or potential difference is the energy required to move a unit charge through an element measured in voltage. এ পর্যন্ত বোঝা গেছে আমার কথা? জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারলে তুমি দেখো ডান দিকে একটা ফিগার আছে, উপরের ফিগারটা দেখো, যেখানে আমি দুটো টার্মিনাল লিখেছি, উপরে এ আর নিচে বি, প্লাস এ মাইনাস বি, আর মাঝখানে VAB, যেটাকে আমরা ডিফাইন করতে চাচ্ছি। যদি এ টার্মিনাল থেকে একটা ইউনিট চার্জ বি টার্মিনালে আসে
এই ক্ষেত্রে যে পরিমাণ এনার্জি লাগবে এর বলা আছে দি এনার্জি রিকোয়ার্ড টু মুভ দ্য ইউনিট চার্জ, সেই যে পরিমাণটা সেটাকেই বলা হচ্ছে এই এলিমেন্টের অ্যাক্রসে পটেনশিয়াল ডিফারেন্স। এ পর্যন্ত উপরের যে চিত্রটা ছিল সেখানে দেখো ভি এ বি ইকুয়াল টু ভি মাইনাস বি এ, এইটা দিয়ে কেউ কিছু বুঝে থাকলে আমাকে একটু বলো তো। স্যার কোনো পোটেনশিয়াল ডিফারেন্সের যদি দিক পরিবর্তিত হয় তাহলে ভোল্টেজের মানটা ঋণাত্মক হয় বা চিহ্ন পরিবর্তিত হয়। পটেনশিয়াল ডিফারেন্সের কি দিক পরিবর্তিত হয়? স্যার ইলেকট্রনের মুভমেন্ট অর্থাৎ চার্জের ডিরেকশন যখন চেঞ্জ হয়ে যাচ্ছে এই কারণে নেগেটিভ সাইনটা। প্লাস সাইন মাইনাস সাইন, হ্যাঁ, ডিরেকশন অফ দ্য ভোল্টেজ পোলারিটি, পোলারিটি মানে চার্জ, তাই তো? জি স্যার। একটা পোলারিটি যখন চেঞ্জ হয় তখন এইটা ডিরেকশনটা এখন ভি এ বি ইজ ইকুয়াল টু ভি এ, এর অর্থটা কি বুঝে ফেলেছো? মান সমান দিক বিপরীত। হ্যাঁ, দিক বিপরীত, কিন্তু দেখো ওইটা এটা বিএ মানে আবার তোমাকে হচ্ছে এখানে একটু বোঝার আছে, সেটা হচ্ছে যদি কোনো টার্মিনাল দিয়ে আমরা এরপর আরেকটু ডিটেলসে যাব, যদি এমন হয় যে টার্মিনাল দিয়ে তোমার কারেন্ট ফ্লো করতেছে, হ্যাঁ, সেই টার্মিনালটাকে আমরা যদি প্লাস দিয়ে ফ্লো করে, সেই প্লাস দিয়ে ফ্লো করলে সেটাকে প্লাস সাইন হয়, আর এটা যদি নিচ দিয়ে ফ্লো করে সেক্ষেত্রে ডিটেলস আমি একটু পরে আলোচনা করবো, এই ডিটেলস আছে, হ্যাঁ, এটা নিয়ে যখন আমরা পরের স্লাইডে যাই। এখন দেখো এখানে একটা জিনিস বলা হচ্ছে যে একইভাবে এখানে দেখো নিচে একটা ফিগার দেওয়া হয়েছে, এ 9 ভোল্ট ড্রপ ফ্রম এ বি or equivalent a 9 volt rise from B to A, একই কথা না? A যদি হায়ার ভোল্টেজ হয়, B যদি লোয়ার ভোল্টেজ হয়, যেহেতু A প্লাস আর B মাইনাস, তাহলে A টা হায়ার ভোল্টেজ ডেফিনেটলি, তাই না? তাহলে হায়ার ভোল্টেজ থেকে কোন দিকে যাবে? এটা লোয়ার ভোল্টেজের দিকে যাবে না? জি স্যার। কারেন্ট হলো লোয়ার ভোল্টেজ যখন যাবে, তো লোয়ার ভোল্টেজের দিকে গেলে কি হবে? তাহলে এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে না? জি স্যার। ঠিক একইভাবে দেখো পরেরটাই যদি বি তে বলা হচ্ছে, দেখো উপরেরটা মাইনাস আর নিচেরটা প্লাস দেওয়া আছে, তাহলে কি যদি এ থেকে বি দিকে আসতে হয় তাহলে ভোল্টেজ বাড়াতে হবে না এবার, কারণ এতে কম আছে তো ওখানে, জি স্যার। বিতে বেশি আছে, এইটাকে ভোল্টেজ রাইজ বলা হচ্ছে। কিন্তু ঘটনা কিন্তু একই, মানে দ্য মেজার কোয়ান্টিটি ইজ দ্য সেম, সেজন্য কি ভি এ বি ইকুয়াল টু মাইনাস ভি বি এ বলা যেতে পারে। এই টার্মটা বোঝা যাচ্ছে? স্যার আমি টার্মটা বুঝি না, আরেকবার বলেন। আরেকবার বলবো কেন? তুমি বোঝো নাই, কোথায় ছিল এতক্ষণ? আমি কতবার বললাম একই কথা, কি বোঝো নাই সেটা বলো। স্যার নেটের প্রবলেম। নেটের প্রবলেম তো স্যার আমি সলভ নেটওয়ার্কের করব, প্রবলেম আছে। নেটওয়ার্কের প্রবলেম আমি সলভ করব তোমার? তুমি ওখানে কি বোঝো না? এখন তো নেট ক্লিয়ার, এখন কি বোঝো না আমাকে বলো। স্যার এখানে যে বলো, আমি শুনতেছি। স্যার এই ফিগার দুটার যে ব্যাখ্যাটা এটা আমি বুঝিনি। না আমি তো তোমাকে, তুমি ওখানে বুঝতে পারছো না কেন? আমি তো ওখানে তোমাকে ইন্ডিকেট করে দেখিয়ে দিয়েছি, দেখো নিচে লাল লেখা আছে, ওই লেখাটা পড়ো তো। জি স্যার দেখতেছি। ওই লেখাটা পড়ো, ওই লেখাটা পড়ে তুমি আমাকে শোনাও। পড়ো পড়ো, পড়ে শোনাও আমাকে। জি স্যার পড়তেছি। হ্যাঁ পড়ো। জি স্যার বুঝছি। কি বুঝেছো সেটা বলো। স্যার এখানে বলতেছে যে যখন ভোল্টেজটা আমরা এ থেকে বি দিকে ধরতেছি তখন হচ্ছে ভোল্টেজ 9 ভোল্টেজটা হচ্ছে এ থেকে বি এর দিকে ড্রপ হচ্ছে,
আর যখন আমরা বি থেকে এটা ইন্ডিকেট করব তখন এটা হচ্ছে বি থেকে এর দিকে রাইজ হচ্ছে অর্থাৎ আপ হচ্ছে। আচ্ছা, শুধু এ বিটাই কি এখানে বড় ফ্যাক্টর? কেউ কি বলতে পারবা? এ থেকে বিতে গেলেই যে ভোল্টেজ সবসময় ড্রপ হবে, এটাই কি ঠিক? না স্যার, এখানে পজিটিভ থেকে নেগেটিভ দিকে পজিটিভ আর নেগেটিভের একটা ব্যাপার আছে। এখানে এ বি ডাজন্ট ম্যাটার, এ বি একটা জাস্ট একটা সিম্বল, কিন্তু এখানে হচ্ছে টার্মিনালটা ফ্যাক্টর। পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে যাচ্ছে, এই জন্য ভোল্টেজ ড্রপ হচ্ছে, এবং নেগেটিভ থেকে পজিটিভ দিকে গিয়ে এই জন্য ভোল্টেজ রাইজ হচ্ছে। বোঝা গেছে এবার? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলে ভালো, না বুঝলে পড়ালেখা করবো আরো। আচ্ছা, এ পর্যন্ত আমরা আলোচনা করলাম। আর কারেন্ট ভোল্টেজ, এটা খুব গুরুত্বপূর্ণ দুটো টার্ম, কারেন্ট এবং ভোল্টেজ, যেটা হচ্ছে ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমরা এখন সিগন্যাল ইউজ করি, যেমন এই ভোল্টেজটাকে, যেমন একটা এলিমেন্টের অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে, এই ভোল্টেজটা এলিমেন্ট সহ এভাবে উল্লেখ না করে, এই একটা এলিমেন্ট দেখছো না, রেক্টেঙ্গুলার একটা এলিমেন্ট মাঝখানে দেখা যায় না? রেক্টেঙ্গুলার একটা ব্লক তো দেখতে পাচ্ছ তোমরা, তাই না? জি 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 স্যার, স্যার। জি স্যার। জি স্যার। ব্লকের এগেইনস্টেই কিন্তু 9 ভোল্ট, মানে ভোল্টটা কিন্তু ওইখানে, আমি তোমাদের আবার একটু মনে করাই দিই, এইখানে ওই ব্লকটা যদি না থাকতো, জাস্ট একটু ওয়্যার হতো, তাহলে কিন্তু কোনো ভোল্টেজ ড্রপ হতো না। তোমরা শর্ট সার্কিট পড়ো নাই এর আগে কখনো? জি স্যার, জি স্যার, জি জি স্যার। স্যার। এখানে যদি কিছু না থাকে, মানে শর্ট রেজিস্ট্যান্স কোনো সার্কিটে এলিমেন্ট না থাকে, তাহলে কিন্তু এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। তার মানে ভোল্টেজ ড্রপটা হচ্ছে ওই এলিমেন্টের অ্যাক্রসে। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই এলিমেন্ট সহ আমরা এইটাকে টোটালটাকে একটা সোর্স বলতে পারি, সোর্স অফ ভোল্টেজ। মানে উই ডোন্ট নো হোয়াট টাইপ অফ সোর্স, ডিসি সোর্স অর এসি সোর্স, বাট এটা একটা সোর্স অফ ভোল্টেজ। এটা এই জন্য এলিমেন্ট সহ যদি আমরা এ বি টার্মিনাল এভাবে না লিখে এইটাকে আমরা একটা সিগন্যাল ইউজ করি, সিগন্যালটা দেখলে কিন্তু বুঝতে পারি যে এইটা হচ্ছে একটা সোর্স, ভোল্টেজের সোর্স। তাহলে আমি আর এর পরের স্লাইড শেয়ার করি, এখানে তোমরা বুঝতে পারবা যে আসলে এখানে সোর্সটা কিভাবে বোঝা যাচ্ছে। আমি দিচ্ছি তোমাদেরকে পরের স্লাইডটা। আচ্ছা, এখানে ডিসি ভোল্টেজ আছে, এসি ভোল্টেজ আছে, এটা তোমরা এর আগের দিন বুঝেছিলে না একটু? হ্যাঁ স্যার। ডিসি সোর্স, এসি সোর্স আছে, সেইগুলো জানার জন্য তার আগে আমরা একটু পাওয়ার এবং এনার্জি সম্পর্কে একটু ধারণা দিতে হবে। না 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 না, কেন? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি এখন ক্লাসে একটু গল্প করো আধা ঘন্টা। হ্যাঁ, তাহলে চলে যাক। হ্যালো, হ্যাঁ তোমরা আছো? হ্যাঁ, একটু যদি কথা বলছিলাম। পাওয়ার এবং এনার্জি। তাহলে এ পর্যন্ত আমরা ভোল্টেজ এবং কারেন্টের বিষয়ে কিছুটা বুঝেছি। আমরা ডিসি ভোল্টেজ দেখেছি, ডিসি কারেন্ট দেখেছি, এসি কারেন্ট দেখেছি, তাই না? এখন আমরা জি স্যার। পাওয়ার এবং এনার্জি দেখে নিই, তারপরে এই একইভাবে আমরা কারেন্টের মতো কনস্ট্যান্ট, যদি ভোল্টেজটা যদি কনস্ট্যান্ট হয়, সেটাকে আমরা ডিসি ভোল্টেজ বলবো। কি এর আগে বুঝলাম না, যেটা আমরা কনস্ট্যান্ট কারেন্টটা হচ্ছে ডিসি কারেন্ট বলছিলাম উইথ রেসপেক্ট অফ টাইম। কি বুঝেছিলেন না? জি স্যার। একইভাবে যদি সাইনোসয়েডালি এই টাইমের সাথে ভ্যারি করে, তাকে এসি ভোল্টেজ বলবো। এই ডিসি ভোল্টেজটাকে বড় হাতের ডি এবং এসি ভোল্টেজটাকে ছোট হাতের ভি। আবারও শুনি, ডিসি ভোল্টেজটাকে বড় হাতের ভি আর এসি ভোল্টেজটাকে ছোট হাতের ভি দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, যেমন একটা ডিসি ভোল্টেজ সোর্সের কমনলি প্রডিউস হয় একটা ব্যাটারিতে। এখানে ডিসি ভোল্টেজ, যেমন ব্যাটারিগুলো শক করে না, দেখেছো কি তোমরা? ব্যাটারি থেকে যে ভোল্টেজ গুলো উৎপন্ন হয়, টর্চ লাইটের যে ব্যাটারি, ওখান থেকে ওইটা হাত দিলে শক করে তোমাদের? না না স্যার। স্যার। হ্যাঁ স্যার। ডিসি ভোল্টেজ। আর এসি ভোল্টেজ প্রডিউস হয় হচ্ছে যেমন ইলেকট্রিক জেনারেটরে যে ভোল্টেজ গুলো হয়,
যেগুলো টাইমের সাথে সাথে সাইনোসয়েডালি ভ্যারি করে। মানে এই কথাটা আমি খুব বেশি যেতে পারছি না, কারণ এর আগে তোমাদের এসি কারেন্ট আর ডিসি কারেন্ট বলেছি। ধরে নাও জাস্ট একই রকম ঘটনা ভোল্টেজের ক্ষেত্রেও এটা হতে পারে। ঠিক আছে, সিম্বলটা শুধু বড় হাতের এবং ছোট হাতের। পাওয়ার আর এনার্জি। এবার আসো পাওয়ার এবং এনার্জিতে। তাহলে পাওয়ারটা কি? পাওয়ার কে আমরা কেন দরকার বলো? পাওয়ারটা কেন দরকার আমাদের জানা দরকার কেন? আমরা তো ভোল্টেজ জানলাম, কারেন্ট জানলাম, পাওয়ার কেন জানা দরকার? একজন বলতে পারবা? ভোল্টেজ এবং কারেন্ট থেকে যে শক্তিটা পাই সেটার মান বের করার জন্য পাওয়ারটা সম্পর্কে জানা দরকার। ভোল্টেজ আর কারেন্ট থেকে আমরা যে শক্তিটা পাই। আচ্ছা, কারেন্ট থেকে কিন্তু পাওয়ার লজিক্যালি কথা সাপ্লাই বলো। না হলে ভোল্টেজের ইয়ে হবে না। পাওয়ার সাপ্লাই তো তোমাকে জেনারেটর থেকে আসছে। পাওয়ারটা কেন জানা দরকার? এটা একটু আরেকটু আচ্ছা, আমি যদি বলি যে এত ভোল্টের একটা বাল্ব, এখান থেকে তুমি কি বুঝতে পারবা যে কতটুকু বিদ্যুৎ উৎপাদন করতে পারে বা কতটুকু আলো দিতে পারে? তাহলে আমরা না, কিন্তু স্যার। কনভেনশনাল জানি যে এটা যদি বলি 100 ওয়াটের একটা বাল্ব, তখন কিন্তু আমরা জানি যে 100 ওয়াটের বাল্ব অবশ্যই 60 ওয়াটের বাল্বের থেকে বেশিও আলো দিতে পারে। কথাটা কি ঠিক না? জি স্যার। এই জিনিসটা কি আছে? এই স্যার, পাওয়ার অ্যাকচুয়ালি কোন একটা ইলেকট্রিক ডিভাইস কি পরিমাণ কারেন্ট ব্যবহার করতে পারে অথবা উৎপাদন করতে পারে এর একটা এখানে একই কথা তোমরা যেটা এর আগে বুঝেছো ওটার সাথে অনেকটাই সম্পর্কিত। যেটা হচ্ছে যে পরিমাণ ভোল্টেজ আছে, ভোল্টেজের সাথে কিন্তু বা ভোল্টেজকে যদি আমরা পটেনশিয়াল ডিফারেন্স বলি বা সেটাকে যদি আমরা এনার্জি বলি, কিন্তু এই এনার্জি তো একটা টাইমের সাথে ভ্যারি করে। যেমন 1 মাসের কারেন্ট বিল আর 2 মাসের কারেন্ট বিল কিন্তু এক না। আমার কথা কিন্তু বুঝে যেও। 1 মাসের ইলেকট্রিসিটি বিল আর 2 মাসের ইলেকট্রিসিটি বিল কিন্তু এক পরিমাণ হবে না যদি একইভাবে চলে। তাই কি হবে? তার মানে কি? ইট ডিপেন্ডস অন টাইম। তাহলে পাওয়ার ইজ অলওয়েজ ডিপেন্ডস অন টাইম, রেট অফ চেঞ্জ অফ এক্সপ্যান্ডিং অর অ্যাবসর্বিং এনার্জি। মানে কি? রিলেট পাওয়ার এন্ড এনার্জি টু ভোল্টেজ এন্ড দ্য কারেন্ট। ফিজিক্যালি দেখো নিচে একটা পাওয়ার কি যদি আমরা ম্যাথমেটিক্যালি লিখি, পাওয়ার ইজ দ্য টাইম রেট অফ এক্সপ্যান্ডিং অর অ্যাবসর্বিং এনার্জি মেজার্ড ইন ওয়াট। যেটা পাওয়ারটা হচ্ছে যে কাজ করার হচ্ছে ক্ষমতা, তাই না? কাজ করে রেট অফ চেঞ্জ হবে, একটা নির্দিষ্ট সময়ে একটা ব্যক্তি কতটুকু কাজ করতে পারে। ঠিক একইভাবে একটা ইলেকট্রিসিটি বা একটা কতটুকু পরিমাণ এনার্জি প্রডিউস করতে পারে বা একটা টাইমের ভিতরে কতটুকু এনার্জি প্রডিউস হচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে বা এনার্জি এক্সপান্ডিং হচ্ছে। দেখো সেক্ষেত্রে যদি আমরা পি দিয়ে পাওয়ার বলি, তাহলে দেখো উপরটা যদি কাজ হয় ডিডব্লিউ আর ডিটি যদি হচ্ছে সেক্ষেত্রে টাইম হয়, তাহলে পি ইজ ইকুয়াল টু ডিডব্লিউ বাই ডিটি। ঠিক আছে? জি স্যার। এখন ডিডব্লিউটাকে আমরা যদি ওই এর আগে আমরা যে দেখেছি, দেখো সেখান থেকে যদি আমরা ডিডব্লিউর নিচে ডিকিউ বা উপরে ডিকিউ বা ডিটিউ করে এখান থেকে দেখো ডিডব্লিউ বাই ডিকিউ সমান আমরা ভি জেনেছিলাম, ভোল্ট সমান জেনেছিলাম না? সেটা জেনেছি। আর ডিকিউ বাই ডিটি সমান আবার কারেন্ট জেনেছিলাম। তাহলে এটা পি ইজ ইকুয়াল টু ভিআই বলাই যেতে পারে, তাই না? তাহলে পাওয়ারটা কি? কারেন্ট এবং ভোল্টেজের প্রোডাক্ট। কি বুঝে পেরেছো? বুঝেছো তোমরা? জি স্যার। এইখানে এখন বিষয় হচ্ছে যে পাওয়ারটা অ্যাবজর্ব হচ্ছে না পাওয়ারটা সাপ্লাই হচ্ছে, এটা একটা ফ্যাক্টর। তো এটা তোমরা খুব সহজেই দেখো ডান দিকে পি ইজ ইকুয়াল টু দেখো তো উপরে যেটা পাওয়ার উপরে দেখো দুটা ফিগার আছে উপরের একই টাইপের, উপরে দুটো ফিগার আছে, পি ইজ ইকুয়াল টু প্লাস ভিআই, পি ইজ ইকুয়াল টু মাইনাস ভিআই। দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এই প্যাসিভ সাইন যদি হয়, পজিটিভ সাইন যদি হয় পি ইজ ইকুয়াল টু ভিআই, তাহলে নিঃসন্দেহে ধরে নেব এখানে পাওয়ার অ্যাবসর্বিং হচ্ছে। তাহলে কিভাবে বুঝবা? যদি কারেন্টটা যদি পজিটিভ সাইন দিয়ে যদি এটা ঢুকে, দেখো পজিটিভ দিক থেকে ঢুকছে কারেন্টটা, পজিটিভ দিক থেকে ঢুকে নাই। আর এই কারেন্টটা দেখো নেগেটিভ, কারেন্টের ডিরেকশনটা কি? এটা দেখো বি টুটা নেগেটিভ। নেগেটিভ মানে কি? ইন্টার দ্য কারেন্ট টু দ্য নেগেটিভ টার্মিনাল। আর প্রথমটা হচ্ছে ইন্টার দ্য কারেন্ট টু দ্য পজিটিভ টার্মিনাল।
তো তোমাদের এই আর 10 মিনিট পরে এই এটা সাইন আউট হতে পারে এই সেশনের, একইভাবে তোমরা আবার সাইন ইন করে নিবা। হ্যাঁ, জয়েন করবা। এনিওয়ে, এই কথাটা বুঝেছো তোমরা? এমন বুঝতে পারোনি? তখন P is equal to plus VI, যখন কি when the current enter through the positive terminal of an element। দেখো বেগুনি একটা লেখা দিয়েও ডান দিকে আমি বলে দিয়েছি, এটা বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার। কখন প্যাসিভ পাওয়ার কখন হচ্ছে? যখন সেটা পজিটিভ টার্মিনাল দিয়ে ঢুকতো, আর যদি এটা নেগেটিভ টার্মিনাল দিয়ে ঢুকে তাহলে সেটা কি হচ্ছে যে মাইনাস VI। তাহলে এই পাওয়ারটা পজিটিভ নেগেটিভ তো বোঝা গেল। এখন আসে অ্যাবসর্বিং পাওয়ার, যেটা আগেই বললাম যদি পজিটিভ টার্মিনাল দিয়ে ঢোকে সেটা অবশ্যই অ্যাবসর্বিং পাওয়ার, সেখানে পাওয়ার অ্যাবজর্ব হয়েছে, আর যদি নেগেটিভ টার্মিনাল দিয়ে ঢোকে পাওয়ার সাপ্লাই হয়েছে। এই হচ্ছে মোটামুটি এই পাওয়ারের বিষয়ে আলোচনা। এইখানে তোমরা দেখো 4টা ফিগার একসাথে দেওয়া আছে। এই 4টা ফিগার থেকে কেউ কিছু বুঝেছো? আমি এতক্ষণ অলরেডি বুঝাই ফেলেছি, আমাকে একটু বুঝাই বলো তো। প্রথমেরটা শেষেরটা প্লাস হবে আর মাঝখানে দুইটা মাইনাস। আচ্ছা আচ্ছা, প্রথমটা A B করে বলো। A B C D দেওয়া আছে। এটা হচ্ছে প্লাস, দুইটা বি আছে। পজিটিভ হবে, এ হবে পজিটিভ, এ পজিটিভ B হবে, minus, বিও পজিটিভ হবে, C positive, D negative। B কি হবে? বিটা পজিটিভ এটা স্যার। পজিটিভ, পজিটিভ হবে, বি পজিটিভ হবে। আচ্ছা আচ্ছা, আর এই পরেরটা AB, পরবর্তী পরেরটার এ দ্বিতীয়টা নেগেটিভ হবে। আচ্ছা তার মানে প্রথম দুটো নেগেটিভ হবে, নেগেটিভ, তাই তো? জি স্যার। পজিটিভ হলে এখানে পাওয়ার অ্যাবসর্ব হয়েছে, আর নেগেটিভ মানে পাওয়ার সাপ্লাই হয়েছে, তাই তো? জি স্যার। এখন আমাদের ল অফ কনজারভেশন কি বলে? এনার্জি মাস্ট বি অফ ইন এনি ইলেকট্রিক সার্কিট। সবসময় টোটাল এনার্জি সমান থাকবে যদি কোনোভাবে নষ্ট না হয়। তাহলে এখানে যে অ্যালজেব্রিক সাম করলে এখানে বলা যায় যে ইকুইভ্যালেন্ট টু দ্য অ্যাবসর্বিং এনার্জি ইজ দ্য সাপ্লাই এনার্জি। মানে অ্যাজ এ ভ্যালু যদি চিন্তা করো তাহলে সাপ্লাই যে পরিমাণ দিবে সেই পরিমাণে যদি লস না হয় মাঝখানে কোনো লসের বিষয় তো থাকবেও, সেই লসগুলোকে ধরলে আবার ইকুইভ্যালেন্ট হবে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই টোটাল পাওয়ার ইজ জিরো, মানে একটা সিস্টেমের। আমার কথা কি বোঝা যায়? পজিটিভ নেগেটিভ মিলে দ্য সামেশন অফ পি ইকুয়াল টু, এর মানে হচ্ছে যে একটা সাপ্লাই যেটা পরিমাণ হবে সেই পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব করতে পারবে। একটা সিস্টেমে যে পরিমাণ পাওয়ার আছে সেই পরিমাণ পাওয়ারই তো পাওয়ার কথা, তাই না? জি স্যার। তার মানে কি আলটিমেট হচ্ছে টোটাল যদি তুমি ধরো তার টোটাল জিরো, তাহলে এনার্জি অ্যাবজর্ব বা সাপ্লাই বাই এলিমেন্ট ফ্রম। এখন যদি তুমি একটা টাইম ধরো, এতটুকু টাইমের ভিতরে কতটুকু অ্যাবজর্ব হয়েছে সেটা কিন্তু এনার্জি। যেমন W is equal to, দেখো নিচে একটা ইকুয়েশন লিখছে, এনার্জি দ্য ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক, মানে কাজ করার ক্ষমতাই হচ্ছে তার এনার্জি, ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক। তাহলে কতটুকু সময় যদি T0 থেকে T পর্যন্ত টাইম হয়, সেক্ষেত্রে P যদি পাওয়ার হয় আর DT টাইমে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে সেখানে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তার এনার্জি। তাহলে আমরা পাওয়ার, এনার্জি এগুলো মোটামুটি দেখলাম। পরের স্লাইডে যাই। স্যার। হ্যাঁ বলো। স্যার যদি কোনদিন ফিজিক্স ক্লাস নিয়ে কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ, যদি অনুমতি দেন তাহলে ফিজিক্স ক্লাস নিয়ে একটু কথা বলতাম। কি ক্লাস নিয়ে? ফিজিক্স ক্লাস, গতকাল আমরা ফিজিক্স ক্লাসটা করলাম, ওটা নিয়ে একটু কথা বলতাম। আগে এটা শেষ হোক, এটা শেষ হোক তারপরে কথা বলো, এটা শেষ করে নি। আচ্ছা এইখানে তোমাদের কয়টা স্লাইড দিয়েছি আগে? 3টা। তো এটা দিয়ে 3টা হবে। এটা দিয়ে 3টা হবে, তাহলে তো এইটা না, আরেকটা স্যার আমরা অন্য একটা স্লাইড, এটা না, এটা পরে লাস্ট স্লাইড। আরেকটা স্লাইড কোথায় গেল?
দেখো এখন এখানে দেখো তোমরা যেটা আমি বলছিলাম এই রিলেটেড কিছু যদি ম্যাথ থাকে, হাউ মাচ এনার্জি ডাজ 100 ওয়াট ইলেকট্রিক বাল্ব কনজিউম ইন 2 আওয়ার্স, যদি 2 ঘন্টায় কতটুকু 100 ওয়াটের বাল্বে বিদ্যুৎ লাগবে, এটা তোমরা বের করতে পারবে না? তাহলে W জি স্যার। PT লিখলে 100 into 2 আওয়ার্স, আওয়ার্স তুমি মিনিট করতে পারো, সেকেন্ড করতে পারো, এই ক্ষেত্রে কিলো জুল আকারে করতে পারো, বা শেষে ওয়াট আওয়ার করতে পারো। এটা এই ধরনের প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, এখন আমরা যেটা আসবো সার্কিট এলিমেন্ট। হ্যাঁ, তোমরা একটু লাইনে থাকো, এখন আমি আসছি। একটা হচ্ছে যে প্যাসিভ এলিমেন্ট, অ্যাক্টিভ এলিমেন্ট, এগুলো তোমরা মোটামুটি পরিচিত থাকার দরকার। যে প্যাসিভ এলিমেন্ট গুলো যেমন রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, আর এইগুলো ক্ষেত্রে আসলে কি হয়, যেগুলো প্যাসিভ এলিমেন্ট, প্যাসিভ এলিমেন্ট গুলো যেমন কোনো এনার্জি জেনারেট করতে পারে না, আর অ্যাক্টিভ এলিমেন্ট গুলো যেগুলো আছে এগুলো এনার্জি জেনারেট করতে পারে। যেমন অ্যাক্টিভ এলিমেন্টের ভিতরে যেমন জেনারেটর, ব্যাটারি, অপারেশন অ্যাম্পলিফায়ার, অপেম বলে যাকে, এগুলো কোনো এনার্জি জেনারেট করতে পারে নিজে নিজে, কিন্তু যেমন রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, এগুলো কিন্তু কোনো এনার্জি জেনারেট করতে পারে না। আমার কথা বোঝা যায়? জি স্যার। হ্যাঁ, অ্যাক্টিভ এলিমেন্ট হচ্ছে ক্যাপাবল অফ জেনারেটিং এনার্জি, আর প্যাসিভ এলিমেন্ট যেটা পারতেছে না। তাহলে অ্যাক্টিভ এলিমেন্ট কি কি আছে আমরা মোটামুটি বললাম, যে জেনারেটর, সেক্ষেত্রে ব্যাটারি, অপেম, এই কয়েকটা নাম বললাম। আর যেগুলো যেমন রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, হ্যাঁ, এগুলোতে আসলে মেইনলি হচ্ছে যে প্যাসিভ এলিমেন্ট। এখন আমরা মেইনলি আমাদের ফোকাসটা থাকবে হচ্ছে যে অ্যাক্টিভ এলিমেন্টের উপরে। প্যাসিভ এলিমেন্ট নিয়ে আমাদের এত ফোকাস, যেখানে ভোল্টেজ জেনারেট করে না সেগুলো, বা কোনো এনার্জি জেনারেট করতেছে না, যেগুলো এনার্জি জেনারেট করে সেক্ষেত্রে যেমন ভোল্টেজ এবং কারেন্ট সোর্স, যেটা আমরা বললাম জেনারেটর, ব্যাটারি, এগুলো ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, জেনারেলি যেটা পাওয়ার ডেলিভার করে কানেকশনের ভিতরে। তো এর উপর ডিপেন্ড করে আবার সোর্স আবার দুই ধরনের, ইন্ডিপেন্ডেন্ট সোর্স আর ডিপেন্ডেন্ট সোর্স থাকে। ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলো কোনগুলো, যেগুলো অ্যাক্টিভ এলিমেন্ট দিয়ে তৈরি, কিন্তু এই ক্ষেত্রে স্পেসিফিক ভোল্টেজ আর কারেন্ট কেবল ইন্ডিপেন্ডেন্ট অফ দ্যাট সার্কিট, মানে এটা সাপ্লাই করতে পারে, এটা কারোর উপর কিন্তু ডিপেন্ডেন্ট না হয়ে। আবার কিছু থাকবে যেগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট হয়, যেগুলো ডিপেন্ড করে ওই অন্যান্য এলিমেন্টের উপরে। যেমন তোমরা দেখো, ওই শুধু আমি ইন্ডিকেট করে দেখাচ্ছি। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট সোর্স, যেটা দেখো তীর চিহ্ন দিয়ে ওখানে বোঝানো হচ্ছে, ভি দিয়ে দেখো প্লাস আর মাইনাস, যেটা এর আগে তোমাদেরকে একবার আমি বললাম যে একটা এলিমেন্টে দুই পাশে দুটো টার্মিনাল নিয়ে সেখানে পজিটিভ টার্মিনাল এ এবং বি করে পজিটিভ নেগেটিভ করে এলিমেন্ট দিয়ে বলছিলাম যে ভোল্টেজ ড্রপ হচ্ছে বা ভোল্টেজ রাইজ হচ্ছে। এইটাকে যদি আমরা একটা সিম্বলের ভিতরে জাস্ট একটা গোল চিহ্ন দিয়ে তার ভিতরে প্লাস এবং মাইনাস দিচ্ছি, তার মানে ওটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। এ কি বোঝা যায়? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখানে আবার থাকতেছে হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট। এগুলো হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট মানে এটা স্বাধীন, এগুলো নিজে নিজে স্বাধীন। কথা এই অর্থে বোঝানো হচ্ছে এই যে এইটা অন্য একটা সোর্সের উপরে ডিপেন্ড করতেছে না। হ্যাঁ, নিজে নিজে ভোল্টেজ জেনারেট করতে পারতেছে বা ভোল্টেজ অ্যাবসর্ব করতে পারতেছে, এইটাকে হচ্ছে বলা হচ্ছে। এর আবার দুইটা ধরন আছে, দেখো বাঁ দিকে একটা, তার ডান দিকে একটা আছে, এ আর বি। এই সিম্বল দিয়ে কি বোঝানো হচ্ছে, কনস্ট্যান্ট টাইম ভ্যারিং ভোল্টেজ, কনস্ট্যান্ট ভোল্টেজ। বাদিকের যেটা, এটা হচ্ছে যে সময়ের সাথে সাথে এই ভোল্টেজটা কম বেশি হতে পারে, হ্যাঁ, যদিও ইন্ডিপেন্ডেন্ট। আর ডান দিকেরটা একদম একটা কনস্ট্যান্ট সাপ্লাই। যেমন তুমি একটা, যখন তুমি ল্যাবে কাজ করবা, পাওয়ার সাপ্লাই 6 ভোল্টের পাওয়ার সাপ্লাই তুমি লাগাবা, তোমাকে একেবারে মেপে এই যে ডান দিকে যেটা আছে ডিসি সাপ্লাই, একদম পরিষ্কার তুমি 6 ভোল্টেজের সাপ্লাই লাগানো, এটা কোনো চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু তুমি যদি মনে করো এসি সাপ্লাই লাগাও, এই ক্ষেত্রে ভোল্টেজটা কিন্তু ড্রপ হতে পারে, কম বেশি হতে পারে, তাই না? জি স্যার। জি স্যার। এই ক্ষেত্রে এটা একটা হতে পারে যে এটাও কনস্ট্যান্ট, কিন্তু টাইমের সাথে ভোল্টেজটা ভ্যারি করতেছে।
আবার কিছু আছে এটা কনস্ট্যান্ট সাপ্লাই, কিন্তু এটা কোনো ভ্যালু নেই, সলিড একেবারে যা আছে তাই, কিন্তু দুটাই ইন্ডিপেন্ডেন্ট সোর্স। এক্ষেত্রে দুটাকে আলাদা করার জন্য দেখো একটা সিম্বল দেওয়া হয়েছে, ছোট হাতের এই সিম্বল আর ডান মাঝখানে একটা সিম্বল। এবার লাস্টেটা দেখো একইভাবে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে। দেখো এই নিচের ডান দিকে যে সিম্বলটা, একেবারে নিচের ডান দিকে, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। একই কথা, যে কারেন্ট সোর্স গুলো নিজে যে কারেন্ট জেনারেট করতে পারে টাইমের সাথে সাথে, এগুলো এটা থেকে আমরা কারেন্ট সোর্স ডেলিভার টু দ্য সার্কিট whether voltage is necessary to maintain the design current। যদিও কারেন্ট সোর্স থাকলে সেখানে ভোল্টেজ সোর্স না থাকলে কারেন্ট সোর্স আসে না, তাই সার্কিটে কারেন্ট সোর্স থাকলেও সেখানে ভোল্টেজ সোর্স আমরা লাগাবো যাতে কারেন্টটাকে জেনারেট করতে পারে। হ্যাঁ, তখন ওইটাকে নিয়েই সে কারেন্ট সোর্স হিসেবে কাজ করে। এখন আসো ডিপেন্ডেন্ট সোর্সেস। ডিপেন্ডেন্ট সোর্স ইজ অ্যান অ্যাক্টিভ এলিমেন্ট। এগুলো কিন্তু অ্যাক্টিভ এলিমেন্ট, আগেই বলেছি উই আর ফোকাসিং অন অ্যাক্টিভ এলিমেন্ট নট প্যাসিভ এলিমেন্ট। হ্যাঁ, তাহলে অ্যাক্টিভ এলিমেন্টের ভিতরে এবার হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স, উইথ দ্য সোর্স কোয়ান্টিটি ইজ কন্ট্রোলড বাই দ্য অ্যানাদার ভোল্টেজ অর কারেন্ট। তাহলে দেখো এইখানে তীর চিহ্ন দিয়ে দুটো সোর্সকে দেখানো হচ্ছে। এখানে দেখেছো দুটো সোর্স, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এই সোর্সগুলো সব সময় ডায়মন্ড শেপ, ডায়মন্ডের মতো শেপ দেখলে বুঝবা এগুলো ডিপেন্ডেন্ট সোর্স। কি চিনতে পারবা এগুলো ডিপেন্ডেন্ট? জি জি স্যার। স্যার। এইগুলো দেখলে তোমরা বুঝবা যে এটা ডিপেন্ডেন্ট সোর্স। কারণ এই জিনিসগুলো তোমাদের এতটাই গুরুত্বপূর্ণ হবে এরপর সার্কিট অ্যানালাইসিস করতে গেলে, তখন আর ওই মনে করতে গেলে হবে না, তখন তোমাকে ফ্লুয়েন্টলি জানতে হবে যে এটা এই সোর্স, এটা ওই সোর্স। এখানে লাল কালি দিয়ে কে ইন্ডিকেট করতেছো, কে? এগুলো করো না, আমি বলতেছি এগুলো করো না। তুমি তোমার মতো, তুমি যখন শেষ হবে লেকচার তখন তুমি এগুলো ইন্ডিকেট করো। আচ্ছা, তাহলে আমি যেটা বলতে চাইলাম, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আর ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। দেখো বাঁদিকেরটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আর ডান দিকেরটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। এখন এই ডিপেন্ডেন্ট সোর্স গুলো আবার বেশ কয়েক ধরনের হতে পারে। 4 পসিবল টাইপ অফ ডিপেন্ডেন্ট সোর্স। চারটা ডিপেন্ডেন্ট সোর্স। ডান দিকে দেখো আমি শুধু একটা নীল ব্লকের ভিতরে কিছু মানে অক্ষর বসায় গেছি। এটাগুলোর ব্যাখ্যা আমি একটু দিচ্ছি। VCVS এর অর্থ কেউ বলতে পারবা? ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ ভোল্টেজ ডিপেন্ডেন্ট, সোর্স। হ্যাঁ ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। এই তো তোমরা তো পারো দেখছি, তাহলে তো আর আমার না পড়ালেও চলে। হ্যাঁ, তোমরা এগুলো পড়েছো এর আগে? জি স্যার, আমরা বিস্তারিত পড়েছি আমরা এগুলা। আচ্ছা, না স্যার আমরা পড়ি নাই স্যার। তোমরা যারা মনে করো যে নিউ ফার্স্ট ইয়ার, তোমাদের একটু আলাদা করলাম, ওল্ড ফার্স্ট ইয়ার আর নিউ ফার্স্ট ইয়ার, ঠিক আছে? তোমরা যারা নিউ ফার্স্ট ইয়ার তাদের ভিতরে একজন বলো তো তারপরেরটা কি বোঝায় CCVS দ্বারা? কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। কারেন্ট কন্ট্রোল। তারপরেরটা? ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। তারপরেরটা? তারপরটা কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। তাহলে আমার আর বলা লাগলো না। তাহলে এইগুলো তার মানে কি, কারেন্ট দ্বারা যে সোর্সকে কন্ট্রোল করা হচ্ছে সেটা কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। যদি সেটা কারেন্ট সোর্সকে কন্ট্রোল করা হয়, একইভাবে ভোল্টেজ দিয়ে যদি কারেন্টকে কন্ট্রোল করা হয়, ভোল্টেজ কারেন্ট সোর্স। এগুলো তো পরিষ্কার বোঝা যাচ্ছে। এখান থেকে আমরা আপাতত যা বুঝলাম। এখন আমরা এই চ্যাপ্টারের মোটামুটি আলোচনা শেষ। এই চ্যাপ্টারে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, আমি একটা প্রবলেম সম্পর্কে তোমরা ধারণা দেবো পরের স্লাইডে। তারপরে আপাতত এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। প্রথম যে চ্যাপ্টার ঠিক বলবো না, তোমাদের সিলেবাসে প্রথম যেটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে যে সার্কিট ভ্যারিয়েবলস এন্ড এলিমেন্টস। এখানে জাস্ট পরিচয় পড়বো। এর পরের চ্যাপ্টার থেকে কিছু টুলস আমরা ইউজ করব, কিছু ল। তারপরে গুলো চ্যাপ্টার থেকে আমরা একসাথে অ্যানালাইসিস করতে জানবো আস্তে আস্তে। এইখানে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করি। তারপর তোমাদের কোনো কিউরি থাকলে আমি অবশ্যই সেগুলো শুনবো। দেখো, খুব সিম্পল প্রবলেম, একেবারেই ঘাবড়ানোর কিছু নেই। প্রবলেম এন্ড সলিউশন। আমি একটা প্রবলেম তোমাদেরকে মোটামুটি ধারণা দেওয়ার জন্য আমি সংক্ষেপে সলিউশনটা লিখেছি, তোমরা বুঝে ফেলবে আশা করা যায়। ক্যালকুলেট দ্য পাওয়ার সাপ্লাইড অর অ্যাবসর্ব বাই দ্য ইউজ অফ দ্য ফলোইং সার্কিট। নিচের সার্কিটে কতটুকু পাওয়ার সাপ্লাই হচ্ছে বা অ্যাবসর্ব হচ্ছে সেটা ক্যালকুলেট করো। এইটা তোমরা
কেউ কি বলতে পারবা? মানে তোমরা যারা পারো তারা একটু চুপ থেকে একেবারেই বোঝো, বুঝতে পারছো না, এমন কেউ একজন প্রশ্ন করো যে আমি একটু শুনি। বলো। সবাই বুঝতে পারছো তার মানে, তাই তো? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে এটা কি ব্যাখ্যা করে দেবো নাকি স্টেপ করে যাব? স্যার ব্যাখ্যা করে দেন। আরেকবার ব্যাখ্যা তাহলে করে দেন। তাহলে আবার ব্যাখ্যা করার দরকার কি বলো? আমি তো বুঝেই ফেলেছি সব। ঠিক আছে, দেখো এটা সার্কিটটা দেখো কয়টা সোর্স আছে এখানে বলো তো? স্যার দুইটা সোর্স আছে। দুইটা সোর্স আছে। কি কি সোর্স আছে আমাকে একটু বলো তো? একটা ভোল্টেজ সোর্স আর একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স। আর ভোল্টেজ সোর্সটা কি? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। এটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল ভোল্টেজ? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ভোল্টেজ। আচ্ছা, তো দেখ অনেক ভালো বুঝেছো। আর আর মাঝখানে যে দুটো ব্লক আছে এগুলোকে কি বলে? এলিমেন্ট বলে, তাই না সার্কিটের? এই সবগুলো জি স্যার। এলিমেন্ট, এই সোর্স গুলো এলিমেন্ট, সবগুলো মিলায়ে খালি দেখো একটা কমপ্লিট সার্কিট হয়েছে, তাই না? জি স্যার। এখন আমাদেরকে বলা হচ্ছে যে পাওয়ার সাপ্লাই হচ্ছে কোথায় আর পাওয়ার অ্যাবজর্ব হচ্ছে কোথায়। এটা আমরা আগে একটু জেনেছি। যেমন দেখো, আমরা প্রথমে যদি আমরা যে P1 এ যাই, P1 এ P1 আছে, দেখো P2 আছে, P3 আছে, P4 আছে, চারটা আছে না? এই চারটা জিনিস আমরা খেয়াল করি, চারটা পাওয়ারের অবস্থা আছে। এই চারটা পাওয়ার কোনটা পাওয়ার সাপ্লাই হচ্ছে, কোনটা পাওয়ার অ্যাবজর্ব হচ্ছে, এটা আমাকে জানতে বলছে। আমরা সাইন দেখে অনেকটা বুঝতে পারি। হ্যাঁ, P1 কি আছে দেখো, P1 এ কি হচ্ছে আমরা তুমি একটু দেখো। P1 থেকে পজিটিভ টার্মিনাল, তার মানে নেগেটিভ টার্মিনাল দিয়ে কারেন্টটা ঢুকছে, পজিটিভ দিয়ে বের হচ্ছে, মানে কথা তা বোঝায় না? জি স্যার। উপরের জি দিকে, স্যার। হ্যাঁ দেখো P1 এর উপরের দিকে চলে গেছে, ওই যে তীর চিহ্নটা, কারেন্টের ডিরেকশনটা সেটা ওই দিকে গেছে। তার মানে কি? তাহলে নেগেটিভ দিকে ঢুকছে, তার মানে পজিটিভ দিক থেকে বের হয়েছে, পজিটিভ দিক থেকে তো ঢুকে নাই, তার মানে এটা নেগেটিভ কারেন্ট, তাই তো? তাহলে এই ক্ষেত্রে পাওয়ার যদি আমরা ক্যালকুলেট করি, নেগেটিভ টার্মিনাল যেহেতু এটা, তাহলে এটা P1 ইজিক্যাল টু 20 মাইনাস 5 মাইনাস 100 ওয়াট। 20 কেন? ভি তো P ইজিক্যাল টু VI, ভি যদি 20 হয় আর হচ্ছে 5 হয়, ওটা যদি নেগেটিভ টার্মিনাল হয়, তাহলে এটা পাওয়ারটা মাইনাস 100 ওয়াট, মানে হচ্ছে সাপ্লাই হচ্ছে পাওয়ারটা। আগেই বলেছি যদি মাইনাস হয় সেটা হচ্ছে সাপ্লাই হয়েছে। তাহলে P1 এর কি পাওয়ার সাপ্লাই হয়েছে না? জি স্যার। আমি জাস্ট ক্যালকুলেশনটা দিয়েছি, P1 ইকুয়াল টু এত। এখন দেখো P2 এবং P3 ক্ষেত্রে দেখো ওই কারেন্টটা পজিটিভ টার্মিনাল থেকে ঢুকছে, দুইটারই। আমার কথা কি বোঝা যায়? পজিটিভ টার্মিনাল থেকে ঢুকছে না? এই 5 অ্যাম্পিয়ার কারেন্ট দেখো পজিটিভ টার্মিনাল দিয়ে ঢুকে, আবার যদি ওদিক দিয়ে এদিক বের হয়ে আসে, তাহলে এই P3 এর ভিতরে দেখো পজিটিভ টার্মিনাল, তাহলে এইগুলো সবই কি পাওয়ার অ্যাবজর্ব হবে না? আর এগুলো সবই প্লাস হচ্ছে, একটা 60 এটা 48, কারণ 5 12 60 60 মানে 6টা 48, তাই তো? কারণ ওখানে P2 ওখানে 12 ভোল্ট ড্রপ করছে, আর এই 5 গেল 5 12 60, ওই 5 ভোল্টই যেহেতু এখানে আসতেছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট, এখানে 6 অ্যাম্পিয়ার আসছে, সরি, ওখানে 5 অ্যাম্পিয়ার থেকে এখানে আবার দেখাচ্ছে 6 অ্যাম্পিয়ার। এই 6 অ্যাম্পিয়ার কারেন্ট, এটা 6 আর 8 গুণ করলে কত হয়? 48, তাই তো? এই দুটা ক্ষেত্রে কি পাওয়ার অ্যাবজর্ব হচ্ছে না? জি স্যার। আচ্ছা, এখন আসো P4 এর ক্ষেত্রে। P4 এর ক্ষেত্রে দেখো, আমরা সবসময় জেনেছি একটা ভোল্টেজ কিন্তু ড্রপ করে একটা এলিমেন্টের অ্যাক্রসে। প্যারালালে কোনো এলিমেন্ট যদি থাকে এরকম, তাহলে ওই ভোল্টেজটাই ধরতে হবে এই কারেন্টের হচ্ছে প্যারালাল ভোল্টেজ। ভোল্টেজ সবসময় কিন্তু দুটো টার্মিনালের মাঝখানে একটা প্যারালাল এলিমেন্টের অ্যাক্রসে থাকে। তাহলে কারেন্টের এখানে যেটা আছে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা কত ভোল্ট তাহলে? 8 ভোল্ট। 8 ভোল্ট। থ্যাংক ইউ।
তাহলে এই 8 ভোল্টটা দেখো উপরে প্লাস এবং নিচের দিকে মাইনাস, তাই না? তাহলে কারেন্টটা দেখো মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে ওইভাবে হিসাব করলে। তাহলে এইটাও কি মাইনাস না ভোল্টেজটা? আমার কথা কি বোঝা যায়? একটু ভালো করে চিন্তা করো। আমরা যদি 8 ভোল্টটা দেখছি, 8 ভোল্টটার উপরে প্লাস নিচে মাইনাস না? জি স্যার। জাস্ট তুমি মনে করো এই ভোল্টেজটা কারেন্ট যে সোর্সের মানে ভোল্টেজ, মানে আমি বললাম না এলিমেন্টের এক প্রসে দেখাচ্ছি, কিন্তু এটা যদি প্যারালালে আছে তাহলে এই ভোল্টেজটা এরই ভোল্টেজ। তাহলে এই ভোল্টেজটা এর হলে তাহলে নিচের দিকে মাইনাস উপরের দিকে প্লাস, আর কারেন্টের ডিরেকশনটা উপরের দিকে দেখাচ্ছে না? বুঝেছো? জি স্যার। তাহলে কি জি, স্যার। কারেন্টটা জি স্যার, বুঝতে পারছি স্যার। কারেন্টটা তাহলে ঢুকতেছে জি, কোন স্যার। দিক দিয়ে? জি, মাইনাস স্যার। দিক থেকে না? মাইনাস দিক থেকে ঢুকতে লিখে তাহলে এটা মাইনাস হবে কারেন্টটা। তাহলে মাইনাস হবে P4 = 8, ভোল্টেজটা 8 মাইনাস 0.2 মাইনাস 0.2 I, টোটালটাই তো কারেন্ট, তাই না? 0.2 জি I, স্যার। 0.2 I হলে সেটা হচ্ছে 8 এবং I এর ভ্যালু আমরা জানি সেটা হচ্ছে 5। I এর ভ্যালু 5 জানি না আমরা? জি স্যার। I এর ভ্যালু, জি স্যার। জি স্যার। হ্যাঁ, জি স্যার। এই যে পজিটিভ দিক থেকে ওই কারেন্টটা এইদিকে আসছে, আর এই কারেন্টটা তো এইদিকে ঢুকেছে, আর ওই আয়ের ভ্যালু 5 এদিকে এই 5 গুণ করলে কত হচ্ছে? এই গুণ করলে সব মিলাই হচ্ছে কত দাঁড়াচ্ছে? -8 ওয়াট। -8 ওয়াট। এটা সাপ্লাই। তাহলে এখন আমি আগেই বলেছি অ্যাজ এনার্জি কনভার্সন সাপ্লাই এবং হচ্ছে যদি সমান হয় তাহলে তুমি এটা যদি কমপ্লিট সার্কিটে কোনো লস না হয় তাহলে P1 প্লাস P2 প্লাস P3 প্লাস P4 যোগ করো, তাহলে -100 প্লাস 60 প্লাস 60 মানে টোটালে কি 0 আসে না? তার মানে কি আমি বলেছিলাম না টোটাল পাওয়ার সাম অফ দ্য P = 0 মিলে যায়। যদি কোনো জি ভাবে স্যার। লস না হয় তাহলে একটা সার্কিটের কমপ্লিট সার্কিটের পাওয়ারের যে ইকুয়েশনটা সেটা 0 আসবে। কিন্তু এখানে লস হবে, কারণ তুমি তো পুরোটা ফিডব্যাক পাবা না। লস হবে এলিমেন্টে, সেটা ফিরে পাবা না, আর পুড়ে যাবে একটা এলিমেন্ট, বা একটা এলিমেন্টের সেখানে আরো রেজিস্টিভ লস আছে সেখানে অনেক, সেগুলো তো আর এখানে ক্যালকুলেট করা হচ্ছে না। একইভাবে এরকম যদি আরেকটা প্রবলেম তোমাদেরকে বলি, এই প্রবলেমটা তোমরা বাড়িতে করবা, তোমরা পারবা না? ডান দিকেরটা দেখো, জি আমি স্যার, তোমাদের দিয়ে দিলাম, জি স্যার। দিলাম, পারবো। তোমরা আগামী দিন করে আমাকে বলবা যে পারছো কিনা, না পারলে তাও বলবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আজকের মতো ক্লাস, আজকের আলোচনা শেষ।